অবরুদ্ধ নিশ্চিত। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 14। রাবেয়া চেয়ার এনে দিলে মুস্তাকিন বসে বলেছিল, বাহাদুরি করে একা যাবেন ঠিক আছে, এরপর আপনার সাথে কি হবে তা দেখার জন্য ওখানে কি থাকবে? প্রথমে অন্তিক, পরে স্যার, এরপর আপনি, এরপর এবারের কার পালা? অন্তু নিশ্চুপ। মুস্তাকিন বলেছিল, আমি ফোর্স ডাকি, তারা গোপনে আপনাকে প্রোটেক্ট করবে। ওরা জানতে পারবে না কেউ গিয়েছে আপনার সঙ্গে, এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। অন্তু রাজি হয়নি। প্রয়োজন নেই অফিসার, আমি কোনো ধরনের ছোট্ট একটা রিস্কও নিতে প্রস্তুত নই। আমার মন বলছে ওরা ভয়ঙ্কর। কথার খেলাপি হলে খারাপ কিছু হতেই পারে। রাবিয়া কান্না লুকালেন শাড়ির আঁচলে। অন্তু নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরেছিল। বেরিয়ে যাওয়ার সময় মুস্তাকিন সামনে দাঁড়িয়ে বলেছিল, 1 ঘন্টা সময়, এর মাঝে না ফিরলে আমি কিন্তু ইচ্ছে মতো পদক্ষেপ নিতে পারি। মুস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিটখানেক অন্তুর চোখের দিকে। সেই চোখের রহস্য বোঝার উপায় নেই। এরপর আশ্বাস দেওয়ার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়েছিল, গড ব্লেস ইউ। বাঁশের হাটের ওপর থেকে গাড়িতে করে নয়াবাগ যেতে কম বেশি আধা ঘন্টা সময় লাগে। সন্ধ্যা হয়ে গেছে। নয়াবাগ মসজিদের অদূরে দাঁড়িয়ে থেকে তার ভেতরে এক প্রকার ছটপটানি কাজ করছিল। অন্তু জানে না এই অনিশ্চিত প্রবাহ ধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে যাচ্ছে। মিনিট 2 বাদে দুটো লোক এসে নিয়ে গেল অন্তুকে। ওদের দেখে মনে হচ্ছিল অন্তুকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে। চারপাশের লোক আসল ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখে, হয়তো বুঝলেও কিছুই বলবে না। রাজত্ব এদের, শাসন এদের, সমাজটা এদের নোংরা পায়ের তালুর তলে পদদলিত। রাস্তাটা ক্রমশ ঢালু হয়ে এগিয়ে গেছে, দুপাশে বন, জঙ্গলি এলাকার মতো। এক কথায় নির্জন একটি জায়গা। অন্তু হাসল। তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের ওপর এবং অনিশ্চিত আগামী কালের ওপর। আবার হাত পা শিরশির করছে। সেটাকে পাত্তা দিলে মানসিকতা মেরুদণ্ডহীন এক কেঁচোর মাফিক হয়ে পড়বে। যাকে আলতো পায়ের চাপে পিষে মারা যায়, অন্তু চাইল শক্ত হতে, কিন্তু পারা যাচ্ছে না। নারীমন তো মুচকে যাচ্ছে। একদম নির্জন জায়গাটির কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি বাংলো অথবা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেয়াল, মরিচা ধরা লোহার জানালাগুলো। ওর পেছনে হাঁটছিল লোক দুটো, এত কাছে গা লাগিয়ে হাঁটছিল, এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকতেই চোখে অন্ধকার দেখলো। ঘুপচির মতো ভেতরটা বিশ্রী গন্ধ আসছে চারপাশ থেকে। অন্তুর মাথা চক্কর কেটে উঠল। অসহ্য দুর্গন্ধ, মদ ড্রাগসের গন্ধ একত্রে মিলেমিশে একাকার হয়ে একটা ভ্যাপসা পেট গুলানো দুর্গন্ধে সৃষ্টি করেছে। সিঁড়িতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করে ছোঁয়ার চেষ্টা করলো। অন্তুর কিছুই করার নেই। তার মনে হলো সে প্রতিবাদী অল্প হলেও, তার সামনে কোনো অন্যায় টেকার নয়। কিন্তু আজ সব কাজ করছে না। হাত পা অবশ হয়ে আসছে। কলেজের ছোকরাদের অথবা পাড়ার মহিলাদের সম্মুখে প্রতিবাদী আওয়াজ ওঠানোকেই জীবনে জিত এবং নিরাপত্তা বলা যায় না। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধহয় শুধুই মহিলা এবং সাধারণ অসভ্যদের সামনেই সীমাবদ্ধ। নয়তো এখানে কেন সে একটা জীবন্ত এবং চলন্ত পুতুলের মতো হেঁটে চলেছে এভাবে? কেনই প্রতিবাদের ভাষা মুখে আসছে না, হাতে উঠছে না? শরীরের কম্পন ধরেছে, মনে নারীসুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদরে পুরো অন্তু সত্তাটা বাজে ভাবে ঢাকা পড়েছে। অর্থাৎ এই সমাজের খারাপদের সম্মুখে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করা কি সাধ্যের বাহিরে? সে না হয় পারেনি, আচ্ছা নাই বা পারলো, কিন্তু মুস্তাকিন, সে একজন FBI অফিসার। তার কাছে নাকি হুমকি চিরকুট আসে, শাসানো ফোন কল আসে, মাঝপথে কেস দাবিয়ে দেওয়া হয়। সমাজে আসলে কাদের বিচার এবং রাজ চলছে? কারা ভালো আছে? চিৎকার করে কেউ যেন কানে তালা ফাটানো একটা আওয়াজ করে বলে ওঠে, খারাপদের। খারাপরা ভালো আছে। একমাত্র খারাপেরাই তুলনামূলক ভালো আছে। দোতলায় নিয়ে যাওয়ার পর অন্তুর মনে হয়েছিল তাকে কোনো কক্ষে বন্দি করে রেখা হবে। নারী মন আতঙ্কে গুঁড়ে উঠেছিল। কিন্তু তাকে বদ্ধ রুমগুলো পার করে রুফটপের সামনে নিয়ে যাওয়া হলো। চারপাশ ততক্ষণ অন্ধকার হয়ে গেছে। রুফটপটাও পুরনো, সবুজাব শ্যাওলা পড়েছে পুরনো বিল্ডিং এ। মাগরিবের আজান শোনা গেল এবার। রুফটপে পা রেখে মাথা তুলে আশপাশ তাকালো। লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ পেয়ে তাকালো। সোফাতে গায়ে নিয়ে বসে আছে একজন পুরুষ। জলজলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক, অনেকটা খিলানের মতো। পাটাগুলো যেন ফোনা তুলে আছে, ঠোঁটে প্যাচ প্যাচে হাসি ঝুলছে। তার সম্মুখে পিঠ ফিরিয়ে বসে আছে আরেকটি লোক। এক মুহূর্তের জন্য অন্তর মনে হলো এই পিঠ ফেরানো মানুষটাকে সে চেনে। চারদিকে কুয়াশা ঘন হয়ে আসছে, দিনের আলো ফুরিয়েছে। রূপটপটাকে বাইরে থেকে পুরনো পরিত্যক্ত জায়গা বলে মনে হলেও এখন বুঝলো এ এক অভিজাত বৈঠকখানার চেয়ে কম নয়। গোলাকার সারি করে সাজানো সোফার সেট, সেন্টার টেবিল, টেবিলের ওপর সারি ধরা মদের বোতল, ড্রিঙ্কিং গ্লাস, সোডার কৌটা, মেডিসিনের পাতা, মোড়ানো কাগজ, বিটলবার্ন স্ন্যাক্স, ছুরি ইত্যাদি পড়ে আছে। অন্তু চোখ বুজে শ্বাস ফেললো। আলো জ্বলল। অন্তু চূড়ান্ত মরণের জন্য প্রস্তুত।
সামনে বসা লোকটি হাতের গ্লাসটি নামিয়ে রেখে মনোযোগী দৃষ্টি মেলল ঘন্টুর গোটা শরীরে, যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করেই। কিন্তু এবার পেছন ফিরে বসে থাকা লোকটা অনীহার দৃষ্টি মেলে পেছনে ফিরল একবার। তার দৃষ্টি কেঁপে ওঠে বিদ্যুতের মতো, হালকা খেলে গেল যেন অন্তুর ওপরে। জয়! অন্তু হতবিহল চোখে তাকিয়ে রইল জয়কে। ধীরে ধীরে বিস্ময় ভাবটা কেটে মন মস্তিষ্ক ও গোটা শরীর জুড়ে এক বিদ্বেষী ঘৃণারা লাফিয়ে উঠল যেন। এরা এত নিচে নামতে পারে? জয় সেদিন ভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছিল, সেসবের জেরে সব করছে নাকি? অথবা অন্ধুকে দমাতে? প্রশ্ন অনেক, উত্তর নেই যথাযথ। পেছন থেকে একজন ধাক্কা মারলো অন্তুকে, ভেতরে ধপ করে আগুন জ্বলে উঠল যেন। আরো দুটো ঠেলা তাকে সহ্য করতে হলো। জয় চট করে উঠে দাঁড়ায়। তার চোখ দুটো হাসছে, সেখানে এখন বিস্ময় থাকার কথা, কিন্তু তা ছাপিয়ে দুষ্টু হাসি প্রকট। হাতের ধোঁয়া ওঠা কলকিটা টেবিলে ফেলে বলল, ওকে ওরে এখানে নিয়ে আইছেন কেন? কি সমস্যা? সোফায় বসা লোকটা চার হাত পা ছড়িয়ে বসে আছে, তার নজর এখনো অন্তুর শরীরে। অন্তু একদৃষ্টে চেয়েছিল জয়ের দিকে। জয় এবার কঠিন স্বরে জিজ্ঞেস করলো, ওরে এখানে আনছেন কেন পলাশ ভাই? প্যাচ প্যাচে হাসি মেশানো গলা ছিল। বিড়ালের মতো জলজলে চোখগুলো কিসের নেশায় যেন জ্বলছিল পলাশের। সরু নাকের খিলানির মতো পাটাটা কাঁপে যখন পলাশ হাসে। অন্তুর ঘেন্না এলো সেদিকে তাকিয়ে। জয় খেঁকিয়ে উঠল, হের বাল, ওরে কেন নিয়ে আইছেন এখানে? এই রাজি গাইছি, ওর কি কাম এখানে? পলাশ তখনও অন্তুর দিকে চেয়ে। জয় দুই ভ্রুর মাঝে আঙুল দিয়ে ঘষে দাঁত খিঁচল। পলাশ ভাই, কিছু জিজ্ঞেস করতেছি। হাসি অফ করে দিয়ে জবাব দিয়ে এরপর হাসেন। অন্তু চমকে উঠল। পলাশ? দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস? বাজারের প্রতিটা দোকানে কসাইয়ের মতো চাঁদাবাজি থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনোদিন লোকটাকে? আন্ডারওয়ার্ল্ড বলে একটা কথা আছে, আর সেখানকার জানোয়ারেরা আন্ডারগ্রাউন্ডেই বিচরণ করে সাধারণত। অন্তুর মাথায় গেল না তাকে কেন এই নরকে আনা হয়েছে। মহাজন পলাশ মানুষকে টাকা ধার দেয় সুদের চুক্তিতে। সময় এতটা কম দেয় যেন একজন ঋণী লোকের পক্ষে অত দ্রুত সুদসহ টাকা জোগাড় করা সম্ভব হয় না। পলাশ তার বদলে বউ বাচ্চা, জমির দলিল, বাড়িঘর, ব্যবসা সবশেষে যান নিয়েও নিজের সুদসহ টাকা আদায় করে নেয়। এমন বহু কথা শুনেছে অন্তু পলাশের ব্যাপারে। এটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তুর খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারপাশে দর্শকের মতো দাঁড়িয়ে আছে পলাশের লোকগুলো, দেখতে নর্দমার পাশের ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুরের মাফিক সবগুলোর রূপ। পলাশ হেসে জয়ের দিকে তাকায়। এত কেন ব্যস্ত হইতেছিস পাপ? এমন টসটসে মাল ঘরে রেখে এসে কি সব আউল ফাউল জিনিস বন্ধক রেখে মানুষ টাকা ধার নেয়? বোকার দল সবগুলা। জয় নাকমুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতল তুলে নিয়ে তাকে দুটো চুমুক দিল। আস্তে করে অনাগ্রহী স্বরে জিজ্ঞেস করলো, অন্তুর বাড়ির লোকও কি সুদের টাকা নিয়েছে নাকি আপনার কাছে? হ। এই শালির বাপরে তো এমন লোক মনে হয় না। পলাশ হাসছে, চোখ দুটো জলজল করছে, সেই হাসিতে রহস্য মেশানো। কিন্তু তাতে জয়ের কোনো আগ্রহ নেই। তার গলা জ্বলছে আজ। মদে অল্প সোডা এবং পানি না মেশানো। পলাশ এগিয়ে গিয়ে অন্তুর খুব কাছে দাঁড়ায়। অন্তু চেয়েও পেছাতে পারল না। পেছনে আরো দুটো লোক দাঁড়িয়ে। পলাশের শরীর থেকে দুর্গন্ধ আসছে। অন্তুর মনে হলো সে যখন তখন গলগল করে বমি করে ফেলবে। এতটা কাছে কখনো কোনো পুরুষ আসেনি তার। বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডেকে ওঠে অন্তু। পলাশ জিভ বের করা কুকুরের মতো গন্ধ শুকছে ওর শরীরের। বোরকা এবং নেকাবের ওপর দিয়ে কিসের যেন পৈশাচিক স্বাদ পাচ্ছে সে। অন্তু চোখ বুঝে ডুকরে উঠল নীরবে। আল্লাহ পাক, পানা চাই এসব থেকে, তুলে নিন আমাকে, রক্ষা করুন। পলাশ স্থির হয়ে দাঁড়ালো, প্যাচ প্যাচে হাসি দিয়ে বলল, তোমারে কেন নিয়ে আইছে এখানে? বলেননি এখনো। অন্তুর গলাটা কেঁপে উঠেছিল। ইজ্জতের ভয় তাকে কাহিল করে তুলেছিল। তুমি চেনো আমারে? অন্তু নিজেকে গোছাতে গিয়েও এলোমেলো হয়ে গেল। কেন এসেছেন আমাকে এখানে? আমি কি কোনো অপরাধ করেছি? পলাশ হাসছে। সেই হাসিতে পশম দাঁড়িয়ে যায়। পলাশ বলল, তোমারে মনে হয় কিছু কয় নাই অন্তিক, তাই না? অন্তু চোখ নামালো, চোখ বুঝে শ্বাস ফেললো। তোমার ভাই যখন বউয়ের গয়না নিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবশ্য ওরে কইছিলাম, বউয়ের গয়না দরকার নাই, বউডারে আনলেই তো পারতি, টাকা আর পরিশোধ করা লাগতো না। শ্যামরা দেখলাম জ্বলে উঠলো, অথচ টাকারও প্রয়োজন, কিছু বলবার পারে নাই। হাহ। অন্তু অবাক হলো, বুকে ভার অনুভূত হলো। পরে কইল, না, আমি গয়নায় রাখতে চাই ভাই। দোকানে যা কামাই হবে তা দিয়ে মাসে মাসে আপনার টাকা দিয়ে সময় ফুরানোর আগে শোধ করে দেব। সালাদ ছাওয়াল পারল না তো, সেই হয়রানি পেরেছানি হইল, দোকানটাও গেল, দেখতে পারল না। শেষ পর্যন্ত 2 দিন আগে নাকি নিজেও পালাইছে, অথচ তোমারে আনলে খুশি হয়ে দেখা যাচ্ছে ওর ব্যবসাটারে নিজেও হাতে চিরদিন প্রোটেক্ট করতাম। তোমারে আনে নাই কেন আগে? এবার ঝুঁকে পড়ল পলাশ অন্তুর ওপর। জানতাম না যে তুমি এত সুন্দরী। জানলে অন্তিক ছামড়াটার সুদ, আসল, চাঁদা, দোকানের কামাইয়ের ভাগ সবটা মাফ করে দিতাম।
মেয়ে লোকের ওপর কিছুই নাই, কারবারও না। আমি মেয়ে লোকের খাতিরে বহুত ত্যাগ করবার পারি। অন্তুর শরীর কাঁপছে থরথর করে। নিজের উপর রাগ হলো তার। এত অস্থির হয়ে পড়ছে কেন সে? কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। কোনো মতে জিজ্ঞেস করলো, আমার আব্বু কোথায়? কথা তো শেষই হয় নাই। শোনো, অন্দিক ছেড়াটা আমার থেকে লুকায়ে না পালায় যদি তোমারে আনতো আমার কাছে, তোমার বাপটার এত ভোগান্তি হইতো না। ছ্যাঃ, আমি জানতামই না তুমি এরম। অন্তুর কলিজাটা ছ্যাঁত করে উঠল। অনিয়ন্ত্রিতভাবে এক চরম ভুল হয়ে গেল তার দ্বারা। থাবা দিয়ে পলাশের শার্ট খামচে ধরে বলল, এই জানোয়ারের বাচ্চা, এই কি বললি তুই? আব্বু কোথায়? আব্বু তোর কাছে? কি করেছিস তুই আব্বুর সাথে? আব্বু কই? কোথায় আব্বু? এতক্ষণে জমে থাকা পানি ঝরঝর করে গড়িয়ে পড়ল নিকাবের নিচে। হুঙ্কারটা কান্নার সাথে মিশিয়ে নির্মম আর্তনাদের মতো শোনালো। জয় বিরক্ত হয়ে একটা সিগারেট ধরালো। বকে উঠল বিড়বিড় করে, শালির ধার কমবে না তবু। পলাশকে দেখে মনে হচ্ছে তার প্রিয় খাবারটা পেয়ে তৃপ্তির হাসি হাসছে। এতটা পৈশাচিক তার মুখের ভঙ্গি। অন্তু শুনেছিল মহাজন সন্ত্রাসরা পিশাচদের আরেক বংশধর। অন্তুর বুকে কাঁপন ধরেছে। পলাশ শার্ট থেকে অন্তুর হাতাটা ছাড়ানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে ছুঁয়ে দিল হাতটা। অন্তু ঝটকা মেরে হাত ছড়িয়ে পিছিয়ে যায়। ধাক্কা খায় পুরো দেহটা দুটো পুরুষের সাথে। ঘেন্না আসলো নিজের শরীরের ওপর। কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না গোটা দেহে। ছটপট করতে করতে দূরে সরে দাঁড়ালো। ফুপানো কান্নায় নেকা ভিজে উঠল। জয় সোফা ঘুরিয়ে নিয়ে বসেছে। সে খুব আরামে আছে। যাত্রাপালা দেখতে এসেছে। সামনে খেলা হচ্ছে আর সে দেখছে। তার হাতে স্বল্পমাত্রার বিয়ারের ক্যান। এবার অন্তুর দৃঢ় বিশ্বাস জাগলো জয় সবটা জানে। তবুও কেন প্রথম দিকে এমন নাটক করলো? অন্তু চেঁচিয়ে উঠল, আব্বু কই? চেঁচানোও নিদারুণ আহাজারির মতো নেয় শুনতে লাগলো। আমার আব্বু কই? ও আব্বু, আমার আব্বুকে কোথায় রেখেছেন? কোথায় আমার আব্বু? আব্বু! সবে কথা বলতে শেখা ছোট্ট শিশুটির মতো অবুঝ স্বরে ডেকে উঠল অন্তু আবারও, আব্বু! ও আব্বু! আব্বু! পাগলের মতো এদিক ওদিক খুঁজলো তার আব্বুকে। অবুঝ শিশু যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়েও সহায়হীন এতিমের মতো কাতরাচ্ছে রুপটপের একপাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো। পলাশের মনে হলো ভিজে ওঠা পাপড়ির জন্য মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করছে। নোংরা চাহিদায় উতলা হয়ে উঠেছে তার পুরুষ দেহ। অন্তুর আর্তনাদ এক একবার কানে যাচ্ছে আর কামনা তাড়নার আগুনে কেরোসিনের ছিটা পড়ছে। এগিয়ে গেল অন্তুর দিকে। ক্ষুধার্ত পিশাচ যেমন রক্ত পেলে জলজলে হেসে ওঠে, ওরকম হেসে বলল, আব্বুকে দেখতে চাও সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও? অন্তু থেমে যায়। অবুঝের মতো তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ কোমল স্বরে বলল, লেনদেন বোঝো, নেয়া দেয়া। তুমি কিছু চাচ্ছ আমার কাছে, এর বদলে আমারও তো কিছু চাওয়া থাকতে পারে, পারে না? অন্তুর হাল ছেড়ে দিয়ে আস্তে করে বলে, পারে। তারপর একটু সপ্রতিভ হলো, আমি বুঝতে পারছি অন্তিকের টাকাটা পরিশোধ করতে হবে, সে তো জানি, কিন্তু এখন তো কিছু বলেননি, আমার সাথেও আনেনি। কথা দিচ্ছি আগামী। পলাশ আঙুল তুলে অন্তুর ঠোঁটে নেকাবের ওপর দিয়ে চেপে ধরল। হুশ, এত কথা না, আমি চেয়ে নি, তুমি দাও। অন্তু তাকিয়ে রইল। তার সরলতা ব্যর্থ গেল বোধ হয়। পলাশ খুব সাবলীলভাবে বলল, মেকআপটা খোলো, দেখি মুখটা। অন্তু থমকে দাঁড়ালো। পলাশ বুঝলো, লেনদেন। আমি তোমার মুখ দেখবো, তুমি তোমার আব্বুর মুখ। পাথরে পরিণত হলো অন্তু। নির্বাক চোখে দেখলো পলাশকে। পলাশ এগিয়ে যায় আর একটু ওর দিকে। বেখবর আক্রমণ করে বসে অন্তুর ওপর। খপ করে অন্তুর মেয়েলি হাত দুটো নিজের থাবায় পড়ে অন্তুর পেছনে আটকে ধরে। তাতে পলাশের শরীরের সামনের অংশের সিংহভাগ ছুঁয়ে যায় অন্তুর নারী দেহে। অপর হাত দিয়ে অন্তুর বুকের ওপরে গলার নিচে লেহন করার মতো হাত বুলায়, যেমন করে কুকুর তার খাবার ছাড়ে জিহ্বা দিয়ে। অন্তু হাত মোচড়ানোর বৃথা চেষ্টা করলো না। চোখ দুটো বুঝে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেদিনের পাথরের চোখ বেয়েও টপ করে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। বিড়বিড় করে ডেকে ওঠে অন্তু, আল্লাহ! অন্তু হার মানল। আমি খুলছি নেকাব, আমি খুলছি। পলাশ পারত নিজে খুলতে, খুলল না। সে অন্তুকেই বাধ্য করলো। এতে তার চোখে মুখে জিতে যাওয়ার চমক। অন্তুর কাছ থেকে সরতে ইচ্ছে করছিল না, তবুও নিজেকে টেনে নিয়ে অল্প সরে দাঁড়ালো যেন। অন্তুর হাত কাঁপছে, নেকাব অব্দি উঠছে না। এতগুলো বছরে কোনোদিন কেউ মুখ দেখেনি তার, আজ দেখবে। শরীরের ওপর ঘেন্না লাগছে। এই শরীরের বিভিন্ন জায়গায় আজ নষ্ট হাতের ছোঁয়া পেয়েছে। নিজেকে এক পেসে নষ্টা বলেই মনে হচ্ছিল তার। তবুও কেন যে নেকাব খুলতে হাত উঠছিল না